আজ আমাদের আলোচ্য বিষয় বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, কবি শামসুর রহমান। আমরা কবিতায় প্রবেশের পূর্বে কবি সম্পর্কে কিছু কথা জেনে নেব। যেমন তিনি জন্মেছিলেন বাংলাদেশের ঢাকা শহরে। 50-এর দশকে নব্য রোমান্টিক ধারার উন্মোচনকারী কবি হলেন কবি শামসুর রহমান। তিনি একাধারে কবিও ছিলেন, আবার অন্যদিকে সাংবাদিকও ছিলেন। 60টির উপরে কবিতার বই লিখেছেন। দৈনিক বাংলা পত্রিকার সম্পাদকও ছিলেন। এছাড়াও তিনি বাংলা একাডেমির সভাপতি ছিলেন। মূলত ওনার লেখা বাংলা কবিতাগুলিতে বিষয় বৈচিত্র্যের যে অভিনবত্ব রয়েছে, তাতে তিনি অভিনব ক্ষমতা এবং সংকেতময়তা এবং প্রকরণের নতুনত্ব দিক এবং সামগ্রিক জীবনবোধ দিয়ে আমাদের মুগ্ধ করে তোলে। পাশাপাশি প্রযুক্তিবিদ্যা নিয়ন্ত্রিত জীবন জগতের নির্মম নিরাসক্তি, শূন্যতা, বিষণ্ণতা, রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরোধিতা প্রভৃতি শামসুর রহমানের কবিতাকে অনন্য স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করেছে। তার লেখা অক্টোপাস, নিয়ত মন্তাজ এবং অদ্ভুত আঁধার এক হলো উল্লেখযোগ্য উপন্যাস। আমরা কবিতায় প্রবেশের পূর্বে এই কবিতাটির প্রেক্ষাপট একটু জেনে নেব, যে কি কারণে বা কখন কি জন্য কবি এই কবিতাটি রচনা করেছিলেন। তোমরা যদি নামকরণটা দেখলে ভালোভাবে বুঝতে পারবে যে বর্ণমালা কমা দিয়ে আমার দুঃখিনী বর্ণমালা লেখা আছে। কেন কবি এই বর্ণমালাকে দুঃখিনী বলেছেন, বা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কবি বর্ণমালাকে দুঃখিনী বলতে বাধ্য হলেন, কি এমন ঘটেছিল, এই কবিতার লাইনগুলি আলোচনার পূর্বে তোমাদের কিছু প্রেক্ষাপট জেনে নেওয়া দরকার প্রাসঙ্গিকভাবে। তাহলে তোমাদের কবিতাটি বুঝতে কিছুটা সুবিধা হবে। যেমন দেখো, বর্ণমালার পরে একটি কমা দেওয়া আছে এবং তাকে বিশেষণে বিশেষায়িত করে দুঃখিনী বর্ণমালা বলা হচ্ছে। অর্থাৎ বর্ণমালা বলতে আমরা কি বুঝি না, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ, অ, আ, ক, খ, হ্রস্বই, দীর্ঘই ইত্যাদি একবারে পুরো চন্দ্রবিন্দু পর্যন্ত, তাকে সম্বোধন করে দুঃখিনী বলেছেন। এবারে দুঃখের বিপরীত হলো কি না, সুখ। অর্থাৎ এক সময়ে বর্ণমালা কিন্তু সুখেই ছিল। হঠাৎ কি এমন হলো যে কবি বর্ণমালাকে দুঃখিনী বলছেন? এমন কিছু ঘটনা ঘটেছে যার কারণে কবি দুঃখিনী বলে এই বর্ণমালাকে সম্বোধন করেছেন। কি সেই ঘটনা, তা আমরা লাইনগুলি ব্যাখ্যা এবং বিশ্লেষণ করলে বুঝতে পারবো। কবিতায় প্রবেশের পূর্বে সেই ঘটনাগুলির একটু রেখাপাত করে দেওয়া দরকার। যেমন আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে একটা দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বীজ রোপিত হয়েছিল 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়েই। এবং 1947 সালে স্বাধীনতা যুদ্ধের সময় যখন বাংলা ভাগ হয়ে যায়, বাংলাদেশ পূর্ব পাকিস্তানের অংশ হয়ে যায়। 56% মানুষের ভাষা ছিল কিন্তু এই বাংলা, আর বাকি মানুষের ভাষা ছিল কি না, উর্দু। তারপরেও পাকিস্তানিরা আমাদের ভাষার উপর ষড়যন্ত্র করতে থাকে এবং তারা বলতে থাকে রাষ্ট্রীয় ভাষা হবে কি না উর্দু, বাংলাকে বাদ দিয়ে উর্দুই হবে তাদের রাষ্ট্রভাষা। এই সময় প্রবল আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তৎকালীন ছাত্র সমাজ এবং মিছিলেই পুলিশের গুলি ছোড়ে এবং তাতে প্রাণ হারায় রকিব, সকির, জাফিফের মতো বহু ছাত্ররা। তবে এই 1952 সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলা ভাষা কি না রাষ্ট্রীয় ভাষার স্বীকৃতি পায়। পরবর্তী পর্যায়ে বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষা হিসেবেও স্বীকৃতি পায়।
ভাষা আন্দোলনের পরে কিন্তু বাংলা ভাষা এবং বাঙালিকে নিয়ে তাদের যে দমানোর যে উত্তেজনা সেটা কিন্তু বেড়ে যায় এবং তারা আরও বেশি করে ষড়যন্ত্রে লিপ্ত হতে থাকে। কারা? না এই পাকিস্তানিরা তৎপর হয়েছিল এবং তৎকালীন পাকিস্তানি শাসক আইয়ুব খান উর্দু ও বাংলা এই দুটি ভাষার অভিন্ন লিখন পদ্ধতির প্রস্তাব করেন। এই অভিন্ন লিখন পদ্ধতিটা আসলে কি? না, এই অভিন্ন লিখন পদ্ধতি বলতে বোঝায় উর্দু তারা বলবে কিন্তু লিখবে রোমান হরফে, আবার যারা বাংলা বলে তারা বাংলায় কথা বলবে কিন্তু লিখতে হবে রোমান হরফে। তখন সালটা কত? না 1968 সাল। এই অভিন্ন লিখন পদ্ধতি প্রচলনের জন্য আইয়ুব খান মত প্রকাশ করেন। দেখা যায় কবি যখন ছোটবেলা থেকে বাংলা ভাষায় কথা বলতে শিখেছেন। কবি কেন, প্রতিটা মানুষই তার ছোটবেলা থেকে কি না মাতৃভাষায় কথা বলতে শিখে। সেই মাতৃভাষা কি ছিল? না বাংলা ভাষা। আমরা ছোটবেলা থেকে যখন পড়াশোনা শুরু করি তখন কি না আমরা প্রথম কথা বলতে শিখি আমাদের নিজেদের মায়ের কাছে শেখা সেই মাতৃবলির মধ্যে দিয়ে, এবং আমরা যখন প্রথম পড়াশোনা শুরু করি তখন কি না এই বাংলার যে মাতৃভাষা যে বর্ণ পরিচয় আমাদের ঘটে তা কি অ আ ক খ এই বর্ণের মধ্য দিয়ে। কবির যখন বয়স ৩৯ বছর তখন কি ওনাকে আবার শিখতে হবে ওই রোমান হরফ, ঠিক আছে, এবং রোমান হরফে লিখতে হবে। এটা কখনোই সম্ভব নয়। সেই সময় ৪১ জন কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক এবং দার্শনিকরা মিলে আইয়ুব খানের প্রস্তাবের বিরুদ্ধে বিবৃতি দেন। এর মধ্যে কবি শামসুর রহমান ছিলেন অন্যতম প্রধান ব্যক্তিবর্গ। এই যে ৩৯ বছর বয়সে একটা ধাক্কা খেলেন, এর থেকে যে ক্ষোভ জন্মায় সেই প্রসঙ্গেই এই কবিতার উপস্থাপনা। এরপরে আমরা মূল কবিতায় প্রবেশ করব। তার চেয়ে যে ক্ষোভ, আমরা কবিতাটিতে মূলত তিনটি দিক দেখতে পাবো। একটা কি না কবির মাতৃভাষার প্রতি অসাধারণ মমত্ব এবং ভালোবাসা টান, অপরদিকে কি না যে মানুষরা তাদের এই ভাষাকে ব্যবহার করতে বন্ধ করছে, তাদের যে ষড়যন্ত্র করছে তাদের প্রতি একটা তীব্র ক্ষোভ। আর কবির ছোটবেলা থেকে কবির বর্তমান কাল পর্যন্ত জীবনে যতখানি এই বাংলা ভাষা প্রভাবিত করে রেখেছে সেই সব কিছুই কি এই কবিতার মধ্য দিয়ে ফুটে উঠেছে। তাহলে কি না কিভাবে বাংলা ভাষা বা বর্ণমালা তার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল এবং হঠাৎ করে যখন তাদেরকে রোমান হরফ শিখতে বাধ্য করা হচ্ছে, এই যে একটা দ্বিধা দ্বন্দ্ব, এবং তার মধ্যে থেকে জন্ম নিল কি না এই বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। নক্ষত্রপুঞ্জের মতো জলজলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায়, মমতা নামের প্লুত প্রদেশে শ্যামলিমা তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদাই। কালো রাত পোহানোর পরের প্রহরে শিউলি শৈশবে পাখি সব করে রব বলে মদনমোহন তর্কালঙ্কার কি ধীরোদাত্ত স্বরে প্রত্যহ দিতেন ডাক। তুমি আর আমি অবিচ্ছিন্ন পরস্পর মমতায় লীন, ঘুরেছি কাননে তার নেচে নেচে, যেখানে কুসুমকলি সবই ফোটে জোটে কলি ঋতুর সংকেতে। আজন্ম আমার সাথী তুমি, আমাকে স্বপ্নের সেতু দিয়েছিলে গড়ে পলে পলে, তাই তো চিরকাল সুনন্দ জাহাজ হয়ে ভেড়ে আমারই বন্দরে। গলিত কাচের মতো জলে ফাতনা দেখে দেখে রঙিন মাছের আশায় চিকন ছিপ ধরে গেছে বেলা। মনে পড়ে কাঁচি দিয়ে নকশা কাটা কাগজ এবং বোতলের ছিপি ফেলে সেই কবে আমি হাসি খুশির খেয়াবে পৌঁছে গেছি রত্নদ্বীপে কম্পাস বিহনে। তুমি আসো আমার ঘুমের বাগানেও, সে কোন বিশাল গাছের কোটর থেকে লাফাতে লাফাতে নেমে আসো, আসো কাঠবিড়ালির রূপে। ফুল্ল মেঘমালা হতে থেকে চকিতে ঝাঁপিয়ে পড়ো ঐরাপদ সেজে,
সুদূর পাঠশালার 51টি শতত সবুজ মুখের মতোই দুলে দুলে ওঠো তুমি, বারবার কিংবা টুকটুকে লঙ্কা ঠোঁট টিয়ে হয়ে কেমন দুলিয়ে দাও স্বপ্নময়তার চৈতন্যের দ্বার। আমার এই অক্ষি গোলকের মধ্যে তুমি আঁখি তারা, যুদ্ধের আগুনে মারির তাণ্ডবে প্রবল বর্ষায় কি অনাবৃষ্টিতে বারবনিতার নূপুর নিক্কণে, বনিতার শান্ত বাহুর বন্ধনে ঘৃণায় ধিক্কারে নৈরাজ্যের এলো ধাবাড়ি চিৎকারে সৃষ্টির ফাল্গুনে। হে আমার আঁখি তারা, তুমি উন্মিলিত সর্বক্ষণ জাগরণে। তোমাকে উপড়ে নিলে বলো তবে কি থাকে আমার? 1952 দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরবে মহীয়সী। সে ফুলের একটি পাপড়িও ছিন্ন হলে আমার সত্তার দিকে কত নোংরা হাতের হিংস্রতা ধেয়ে আসে। এখন তোমাকে নিয়ে খ্যাংরার নোংরামি, এখন তোমাকে ঘিরে খিস্তি খেউড়ের পৌষ মাস। তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো। বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। গোটা কবিতাটি আমরা পাঠ করার পর বুঝতে পারি যে কবি তার এই বাংলা বর্ণমালার প্রতি কতখানি স্নেহপ্রবণ ছিলেন এবং কতখানি দরদ দিয়ে তিনি এই বাংলা ভাষাকে উপলব্ধি করেছেন, কতখানি জীবনের সাথে জড়িয়ে গেছে তার এই বাংলা ভাষা বা তার এই বর্ণমালা। নক্ষত্রপুঞ্জের মতো জল জলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায়। নক্ষত্রপুঞ্জের মতো বলতে বলেছেন কেন? না, নক্ষত্র রাতের আকাশে আমরা দেখব জল জলে এবং তা পতাকা উড়িয়ে আছে আমার সত্তায়। বর্ণমালা কি এই নক্ষত্রপুঞ্জের মতো, এই বর্ণমালাই আসলে নক্ষত্রপুঞ্জের মতো জল জলে পুরো চকচক করছে, যা কিনা তার পতাকা উড়িয়ে আছে আমার সত্তায়। আমার সত্তায় বলতে কবির সত্তায়, কবির হৃদয় বেত্তায় জড়িয়ে আছে নক্ষত্রপুঞ্জের মতো জল জলে চকচকে, যা স্মৃতি কিনা একবারে উজ্জ্বল। তাই কবি এখানে জল জলে কথাটি ব্যবহার করেছেন এবং সেটি কিনা তার সত্তায়, তার হৃদয়ের গভীরতায় পূর্ণভাবে জড়িয়ে আছে। মমতা নামের প্লুত প্রদেশের শ্যামলিমা তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদাই। অর্থাৎ এখানে মমতার কথা বলা হয়েছে। মমতা কি না, আমরা যদি দেখতে পাই এই মমতা কথাটি কিন্তু মায়ের স্নেহের সাথে জড়িয়ে থাকে। এই যে স্নেহ, মমতা, এগুলো কি না একেবারে ছোট্ট শিশু হিসেবে যখন আমরা জন্মগ্রহণ করি তখন থেকে শুরু করে আমরা যখন বড় হয়ে উঠি তখন প্রতিটা মুহূর্তেই আমাদের একটা মমতার প্রয়োজন হয় এবং সেই মমতা নামে প্লুত প্রদেশের শ্যামলিমা যেন তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদাই। যেন কবিকে একটা শ্যামলিমা দ্বারা নিবিড়ভাবে, কি নিবিড় কথার অর্থ হলো ঘন ভাবে ঘিরে রয়েছে সর্বদাই প্রত্যেকটা মুহূর্তে, কি না এই বর্ণমালা। কালো রাত পোহানোর পরের প্রহরে শিউলি শৈশবে পাখি সব করে রব বলে মদনমোহন চরকালঙ্কার কি ধীরোদাত্ত স্বরে প্রত্যহ দিতেন ডাক। কবি একথা বলছেন কেন? এই কালো রাত পোহানোর পরের প্রহরে, ওই যে তোমাদের আমি কবিতা প্রবেশের পূর্বে, কবিতার লাইনগুলি ব্যাখ্যা করার পূর্বে আমি তোমাদের যে প্রেক্ষাপটটা আলোচনা করেছিলাম তাতে তোমরা দেখেছো যে কিভাবে 1952 সালের একটা দুর্ধর্ষ রক্তক্ষয়ী সংগ্রাম ঘটে গেছে এবং সেখানে বহু ছাত্ররা এই ভাষা আন্দোলনের মধ্যে কি দিয়েছে না প্রাণ দিয়েছে। তাই বলছে যে কালো রাত পোহানোর পরের প্রহরে, এবং তাদের ওই প্রাণ দেওয়ার পরেই কি ঘোষণা হয়েছিল না ঘোষণা হয়েছিল যে বাংলা ভাষা তাদের রাষ্ট্রীয় ভাষা হিসেবে কিন্তু স্বীকৃতি পায়। এই যে পরের প্রহর বলতে একটি সকালবেলার কথা বলেছেন এবং একটি শিউলি শৈশবে, অর্থাৎ সেই ভোরবেলার শিউলি
শিউলি ফুল ফোটার একটি শৈশব বেলার ভোরবেলার কথা বলছেন, যখন কিনা একটা কালো রাত তারা পেরিয়ে এসেছিল। এবং পেরিয়ে আসার পরে তারা কি পেয়েছিল না, ছোটবেলায় সেই একবারে আদর্শলিপি বইয়ের যে কবিতাটি থাকে, মদনমোহন তর্কালঙ্কারের পাখি সব করে রব রাত্রি পোহাইল কাননে কুসুমকলি সকলই ফুটিল, এই কবিতাটি কবিরা কি না একবারে সদ্য শৈশব বেলায় পেয়েছিলেন, যখন কিনা এক ঝোঁকে সেই দুলে দুলে কবি এবং কবির যে সহপাঠীরা তারা কি পড়তেন। তুমি আর আমি অবিচ্ছিন্ন পরস্পর মমতায় লীন, অর্থাৎ সেই শৈশব বেলা থেকে তুমি আর আমি, এখানে তুমি কে, তুমি হলো বর্ণমালা আর আমি কে, আমি হলেন কবি। এই তুমি আর আমি অবিচ্ছিন্ন পরস্পর যেন মমতায় লীন হয়ে আছে, অবিচ্ছিন্ন মানে যা বিচ্ছিন্ন নয়, পরস্পর মমতায় লীন, যেন একে অপরের সাথে একেবারে জড়িয়ে আছে, একবারে সেই আশৈশব থেকে। ঘুরেছি কাননে তা নেচে নেচে, যেখানে কুসুমকলি সবই ফোটে জোটে অলির ঋতুর সংকেতে, অর্থাৎ কি না কবি কাননে ঘুরেছেন নেচে নেচে, কুসুমকলি যখনই ফুটেছে জুটেছে এসে কি না ওই ফুলের ওপর অলি এসে জুটেছে, এই সব কিছু সংকেতই কবি কি না তার প্রতিটা কথা, প্রতিটা ভাব প্রকাশের মাধ্যম, প্রতিটা বোঝা না বোঝা, কবি যা ভাবছেন, কবি যা বুঝছেন, যা কিছু কবি দেখছেন সামনে, তা কি সবই বাংলা বর্ণমালাকে কেন্দ্র করে, বাংলা ভাষাকে কেন্দ্র করে, এবং তার যে শৈশব থেকে যে বেড়ে ওঠা, তা কি না নিজে যখন বুলি ফোটাতে শিখেছিল তখন থেকে কি না তিনি এই ভাষা ব্যবহার করছেন। এবং এবং কি হয় না যা কিছু আমরা ছোটবেলা থেকে চোখের সামনে দেখতে পাই, যা কিছু আমরা নিজেরা মনে মনে অনুভব করতে থাকি, সব কিছু কি না আমরা আমাদের নিজের মাতৃভাষাকে অবলম্বন করে করতে থাকি। তাই বলছেন যে ঘুরেছি কাননে তা নেচে নেচে, যেখানে কুসুমকলি সবই ফোটে জোটে অলি ঋতুর সংকেতে, অর্থাৎ সেই ছোটবেলার যে ফুলের সাথে পাখির সাথে অলির সাথে যে ঘুরে বেড়ানো, সেটিও কি না এই বর্ণমালার সাথে জড়িয়ে। আজন্ম আমার সাথী তুমি, আমাকে স্বপ্নের সেতু দিয়েছিলে গড়ে পলে পলে, তাই তো চিলকাজ সুনন্দ জাহাজ হয়ে ভেড়ে আমারই বন্দরে। কি বলছেন না আজন্ম আমার সাথী তুমি, আজন্ম মানে জন্ম থেকেই আমার সাথী তুমি, আমাকে স্বপ্নের সেতু দিয়েছিলে গড়ে পলে পলে, তাই তো চিরকাজ সুনন্দ জাহাজ হয়ে ভেড়ে আমারই বন্দরে। কি তোমরা একটা সাধারণ উদাহরণ যদি দেখো তোমরা বুঝতে পারবে। যেমন ধরো তোমরা যখন ছোটবেলা থেকে আমাদের দ্বিতীয় ভাষা, প্রথম ভাষা হিসেবে আমরা বাংলা বইটা পড়ি, দ্বিতীয় ভাষা হিসেবে আমরা কি বই পড়ি, ইংরেজি বই পড়ি। আমাদেরকে ক্লাসে যখন ইংরেজি শিক্ষা দেওয়া হয় তখন কি দেখবে যে ক্লাসের দিদিমণিরা বা স্যারেরা তারা আমাদেরকে ইংরেজির ব্যাখ্যাগুলো বা মানেগুলো প্রতিটি বাংলায় করে দেয়, এবং কবিতাটা পাঠ করার পরে বা কোনো একটা স্ট্যাঞ্জার, কোনো একটা পোর্স বা কোনো একটা পোয়েম পাঠ করার পরে তারপরে কি করে না আমাদেরকে বাংলায় মানে ধরে ধরে সেগুলো ব্যাখ্যা করে দেন, যাতে আমাদের উপলব্ধি করতে সুবিধা হয়, যাতে আমরা সেই বোধের জায়গাটায় পৌঁছতে পারি। এবং তার ফলে কি হয় না আমরা একটা ভাষা সাথে, বাংলা ভাষার সাথে আমরা ইংরেজি ভাষাটাও শিখতে পারি। এবং অনেক কবিকেই জানি যারা কিনা কালে কালে দেশে দেশে তারা শুধু বাংলা এবং ইংরেজি ছাড়াও ফরাসি, জার্মানি, রুশ, স্প্যানিশ এরকম অনেক ভাষাই আয়ত্ত করেছিল। ঠিক আছে, তাই জন্য কবি বলছেন যে আজন্ম আমার সাথী তুমি, আমাকে স্বপ্নের সেতু দিয়েছিলে গড়ে পলে পলে, অর্থাৎ আমাকে এই যে নতুন ভাষা শেখানোর পরও আমি কি দেখেছি না স্বপ্ন দেখেছি, তাই তো চিরকাল সুনন্দ জাহাজ হয়ে ভেড়ে আমার বন্দরে। কবিকে যখন বাইরে যেতে হয়, কবিকে যখন বিদেশে যেতে হয়, যাত্রা করতে হয়, তখন কি না তখনও তার মাতৃভাষা উপলব্ধির মধ্য দিয়ে, মাতৃভাষা বোঝার মধ্য দিয়ে তার কাছে কি না চিরকাল সুনন্দ জাহাজ হয়ে ভেড়ে তারই বন্দরে।
গলিত কাচের মতো জলে ফাতনা দেখে দেখে রঙিন মাছের আশায় চিকন ছিপ ধরে গেছে বেলা। মনে পড়ে কাঁচি দিয়ে নকশা কাটা কাগজ এবং বোতলের ছিপি ফেলে সে কবে আমি হাসি খুশির খেয়াবে পৌঁছে গেছি রত্নদ্বীপে কম্পাস বিহনে। কি না, গলিত কাচের মতো জলে ফাতনা দেখে। অর্থাৎ তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, যখন অনেক কাঁচ এক জায়গায় রাখা থাকে তখন কাঁচগুলো কিন্তু অনেক অস্বচ্ছ হয়, কিন্তু কাঁচকে যখন উত্তপ্ত করা হয় তখন কি কাঁচ পুরো স্বচ্ছ হয়ে যায় জলের মতো, এবং তাকে কি না আবার নতুন করে অন্য কোনো জিনিস তৈরি করার জন্য রূপ দেওয়া যায়। সে গলিত কাচের মতো জলে ফাতনা দেখে দেখে রঙিন মাছের আশায় চিকন ছিপ ধরে গেছে বেলা। অর্থাৎ যেন মনে হচ্ছে একটি পুকুরের মধ্যে সেই যেন গলিত কাচের মতো জল এবং সেখানে রঙিন মাছ ধরার স্বপ্নে কবি যখন আশায় তার নিজের ছিপটা ফেলে রেখেছেন তখন কি বেলা হয়ে গেছে। ছিপ কি হয়, যখন গ্রামে 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 গঞ্জে দেখা যায় অনেক মানুষই মাছ ধরার জন্য ছিপ ফেলে বা বড়শি আড়ে, এবং সেই বড়শিতে কি থাকে না একটি ফাতনা দেয়া থাকে, যেটা কিনা একটা ময়ূরের পালক দেয়া থাকে। ময়ূরের পালকের নিচের অংশটা দেয়া থাকে, যতদূর সম্ভব সাদা রঙের হয়, এবং সেটা কি হয় মাছটি টোপ গেলার সাথে সাথেই সেটা নিচের দিকে যেতে থাকে। এই যে যতক্ষণ না এই যে ফাতনার কথা বলেছে, এই ফাতনা দেখে দেখে রঙিন মাছের আশায় চিকন ছিপ ধরে গেছে বেলা। অর্থাৎ কবির ছোটবেলায় কবি কি করছেন না, যখন এই বড়শি এড়েছে তখন কি না সেই রঙিন মাছের স্বপ্ন দেখার আশায় তার কি না ওই ফাতনা দেখে দেখে তার বেলা কেটে গেছে, তখনও কিন্তু তার মাছ পড়েনি। মনে পড়ে কাঁচি দিয়ে নকশা কাটা কাগজ এবং বোতলের ছিপি ফেলে সে কবে আমি হাসি খুশির খেয়াবে পৌঁছে গেছি রত্নদ্বীপে কম্পাস বিহনে। অর্থাৎ যে মনে পড়ে কাঁচি দিয়ে নকশা কাটা কাগজ, কবি পৌঁছে গেছেন একবার তার শৈশবে, যখন কিনা সেই ছোট্ট শিশুরা কাঁচি দিয়ে রঙিন কাগজ কেটে কেটে কি তৈরি করে না অনেক কাগজের ফুল তৈরি করে, আবার কি বোতলের ছিপ ফেলে। অর্থাৎ সেই যে সেই ছোট্ট শিশুরা বোতলের ছিপিগুলো দিয়ে খেলাধুলো করে, সেই জগতে কবি পৌঁছে গেছেন। সেই কবে আমি হাসি খুশির খেয়াবে পৌঁছে গেছি রত্নদ্বীপে কম্পাস বিহনে। অর্থাৎ এই হাসি খুশি হলো একটি শিশু সাহিত্যের বই, যে বইটা কিনা যোগীন্দ্রনাথ সরকারের লেখা। সেই যে কবিকে ছোটবেলায় হাসি খুশির বই পড়েছিল, সেই সাহিত্যের মধ্যে কবি সেই শিশু সাহিত্য পাঠ করার মধ্য দিয়ে কোথায় পৌঁছে গেছিলেন, রত্নদ্বীপে কম্পাস বিহনে। অর্থাৎ যদি আমরা সমুদ্রে যাই তখন আমাদের কি দরকার হয়, দিক নির্ণয় করার জন্য এই কম্পাসের দরকার পড়ে। অর্থাৎ কবি যখন স্বপ্নে পৌঁছে যান হাসি খুশি খেয়াবে রত্নদ্বীপে, তখন সেই কম্পাসের দরকার পড়ে। অর্থাৎ কবির যে এই যে শৈশব গলিত কাচের মতো যখন ফাতনা ফেলে, যখন তিনি রঙিন মাছের জন্য ছিপ ধরে অপেক্ষা করে, তারপরে আবার কি না কাঁচি দিয়ে যখন তিনি নকশা কাটা কাগজ কাটেন, আবার বোতলের ছিপি ফেলে দিয়ে যখন তিনি কিনা খেলাধুলো করেন, আবার যখন কিনা তিনি পড়তে বসেন, সেই শিশু সাহিত্য যখন পাঠ করেন, তার খেয়াবে তিনি এক রত্নদ্বীপে পৌঁছে যান, তখনও তার মধ্যে কি থাকে না ওই বর্ণমালা থাকে। অর্থাৎ কবির সমস্ত সত্তায় যেন এই বর্ণমালা ঘুরে ফিরে আসে, যেন কবির সমস্ত বোধে, সমস্ত চেতনায়, সমস্ত জাগরণে, সমস্ত কল্পনার মধ্যে এই বর্ণমালা আসে বারবার। তুমি আসো আমার ঘুমের বাগানেও, সে কোন বিশাল গাছের কোটর থেকে লাফাতে লাফাতে নেমে আসো। কি বলছে এই এই প্রসঙ্গে মনে হয় যেন জীবনানন্দ দাশের সেই লাইনটা, যে আমি হাঁটি সেও হাঁটে, আমি তারে পারি না এড়াতে, সেও চলে আমিও চলি। যেন মনে হয় সেই বোধের জায়গায়, সেই জীবনানন্দ দাশের যে বোধ ছিল, সেই বোধের জায়গায় যেন
এই বর্ণমালা যেন পৌঁছে গেছে কি না এই কবি শামসুর রহমানের কবিতাটিতে, যেখানে বলছে তুমি আসো, তুমি মানে কে না এই বর্ণমালা, বলছে তুমি আসো আমার ঘুমের বাগানেও। কবি যেন মনে হচ্ছে যে শুধু শৈশবের এই খেলাধুলার মধ্যে নয়, কবি ঘুমিয়ে গেলেও তার স্বপ্নের মধ্যে কি আসে, বর্ণমালা আসে। সে কোন বিশাল গাছের কোটর থেকে লাফাতে লাফাতে নেমে আসো, আসো কাঠবিড়ালির রূপে, অর্থাৎ গ্রাম বাংলার সেই সহজ সরল রূপ যেখানে কিনা প্রকৃতির প্রতিটি সত্তায় জেগে আছে, যেখানে কিনা গাছের ছোট্ট কোটর থেকে লাফাতে লাফাতে একটা কাঠবিড়ালি আসে, সেই সুন্দর প্রকৃতির মধ্যে সেটাও কিনা কবি ভেবেছেন ওই বর্ণমালাকে অবলম্বন করে। ফুল্ল মেঘমালা দেখে চকিতে ঝাঁপিয়ে পড়ো ঐরাবত সেজে, সুদূর পাঠশালার 51টি সতত সবুজ মুখের মতোই দুলে দুলে ওঠো তুমি। কি বলছে, ফুল্ল মেঘমালা থেকে চকিতে ঝাঁপিয়ে পড়ো, অর্থাৎ সে সুন্দর মেঘবরণ ফুল্ল মেঘমালা থেকে চকিতে ঝাঁপিয়ে পড়ো কি ঐরাবত সেজে। ঐরাবত কথার অর্থ কি না হাতি, সেজে ঝাঁপিয়ে পড়ে, সুদূর পাঠশালার 51টি সতত সবুজ মুখের মতোই দুলে দুলে ওঠো তুমি। আমরা দেখতে পাবো গ্রামে গঞ্জে তখনও পর্যন্ত সেই পাঠশালাগুলো রয়ে গেছে, এবং সেখানে কি প্রত্যেকেই সেই সন্ধে হলে বা সকালবেলায় বহু ছেলে মেয়ে, 2-3টে গ্রাম জুড়ে অনেক ছেলে মেয়ে একটা পাঠশালায় এসে পাঠ করতো, এবং তারা কি না একসাথে দুলে দুলে কবিতাগুলি পাঠ করত। এখানে কবি 51টি সতত সবুজের কথা বলেছে, 51টি মানে 51 জন সতত সবুজ, সে তরুণ সবুজ ছাত্রগুলির কথা বলছেন, তাদের মুখের মতোই দুলে দুলে ওঠো তুমি। অর্থাৎ যখন কবি পাঠ করছেন যে কবিতাগুলি, সে ছোট্ট আশয় সব, সেই কবি কবিতার প্রথমেই বলেছিলেন যে পাখি সব করে রব রাতি পোহাইল, ওই মদনমোহন তর্কালঙ্কারের ওই যে ধীরোদাত্ত কবিতাটি যেন ওই সতত সবুজ মুখে যেন দুলে দুলে ওঠে। বারবার কিংবা টুকটুকে লঙ্কা ঠোঁটে নেটিয়ে হয়ে কেমন দুলিয়ে দাও স্বপ্নময়তার চৈতন্যের দ্বার। অর্থাৎ ওই যে ছোট্ট টুকটুকে বাচ্চাগুলোর শিশুগুলোর মুখে তারা যে ছোট্ট ছোট্ট বুলি বলতে পারে, সেগুলোকে মনে করেছেন কি যে টুকটুক করে যে তারা কথা বলে, তাদেরকে বলেছে যে টুকটুকে লঙ্কা ঠোঁটে টিয়ে হয়ে কেমন দুলিয়ে দাও স্বপ্নময়তার চৈতন্যের দ্বার। অর্থাৎ তার মধ্যে দিয়ে তারা কি না ধীরে ধীরে তারা কথা বলতে শেখে। তারা কি পাখি যেমন প্রথমে কিনা শুনে শুনে তারা কি তার শুনে শুনে কথা বলে, আবার ঠিক টিয়া পাখিগুলো শুনে শুনে কি কথা বলা রপ্ত করে তোলে, ঠিক সেরকমভাবে সে ছোট্ট বাচ্চাগুলো তারা কি না নিজের মনের ভাবটাকে ধীরে ধীরে তারা প্রকাশ করে, এবং তারা বারবার অনেক কথা বলে যায়। অনেক তাদেরকে একটা যদি কথা জিজ্ঞাসা করা হয়, তারা কি তাদের নিজের মতন করে অনেক কথা বলে যায়। কোন ভাষাকে অবলম্বন করে না নিজের মাতৃভাষাকে অবলম্বন করে, নিজের মাতৃভাষার প্রতি এই যে মমত্ব বোধ, এবং সেই ছোটবেলা থেকে আমরা কি করি না মাতৃভাষাকে অবলম্বন করে বেঁচে উঠি, আমরা যেন আমাদের প্রাণ ফিরে পাই ওই মাতৃভাষার মধ্য দিয়ে। আমার এই অক্ষিগোলকের মধ্যে তুমি আঁখি তারা, অর্থাৎ যেন মনে হচ্ছে কবির কাছে এই বর্ণমালা কেমন না তার চোখের ভেতরে একবারে আঁখির মতো একটা আঁখি তারা, যেন মনে হচ্ছে তার এই অক্ষি গোলকের ভেতর সেই বর্ণমালা হলো তার চোখের তারার মতো, যাকে কিনা আলাদা করা যায় না, যাকে কিনা পৃথক করা যায় না, যা কিনা সমগ্র সত্তায় জড়িয়ে আছে। যুদ্ধের আগুনে মারির তাণ্ডবে প্রবল বর্ষায় কি অনাবৃষ্টিতে, কবি বর্ণমালাকে কোথায় পেয়েছেন, যুদ্ধের আগুনে পেয়েছেন। সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সেই ভাষা আন্দোলন, যাতে কিনা তিনি যুদ্ধের আগুনে এই বাংলা ভাষাকে পেয়েছেন, মারির তাণ্ডবে পেয়েছেন, প্রবল বর্ষাতে পেয়েছেন, আবার কখনো তিনি অনাবৃষ্টিতে মানে খরার মধ্যেও পেয়েছেন। বারবনিতার নূপুর নিক্কণে আমরা দেখি যে বারবনিতা যারা কিনা সেই জলসাঘর সাজিয়ে রাখে এবং বাবুদের আহ্বান করে, তারাও কিনা সেই মাতৃভাষার গানকে অবলম্বন করেই ডাকে, তাদের পায়ের নূপুর ধ্বনিতেও বেজে ওঠে ওই বর্ণমালার সুন্দর শব্দগুলো। বনিতার শান্ত বাহুর বন্ধনে, এখানে বনিতাকে না বনিতা হলো আমাদের গ্রাম্য সেই বধূরা, যাদের শান্ত বাহুর বন্ধনে
কি বাংলা ভাষা আরও যেন মমত্ব পেয়ে ওঠে। ঘৃণা ধিক্কারে নৈরাজ্যের এলো ধাবাড়ি চিৎকারে সৃষ্টির ফাল্গুনে আবার কোথায় বাংলা ভাষা আছে, না আবার কোথায় রয়েছে সেই ঘৃণা ধিক্কার নৈরাজ্যের এলো ধাবাড়ি চিৎকার। অর্থাৎ আজকে যারা বাংলা ভাষাকে কি করতে চায়, ষড়যন্ত্রের মাধ্যমে পিছনে ফেলে উর্দু ভাষাকে যারা স্বীকৃতি দিতে চায়, যারা রোমান হরফকে স্বীকৃতি দিতে চায়, বলছে কিনা আজকে যাদের ধিক্কার, আজকে ঘৃণায় ধিক্কারে নৈরাজ্যের মধ্যেও সেই আমার বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা চলে এসেছে। আবার রয়েছে কি না সৃষ্টির ফাল্গুনে, কি না যারা কবি সাহিত্যিকরা কাব্য রচনা করে তাদের সেই সৃষ্টির ফাল্গুনেও ওই বর্ণমালা কিন্তু রয়েছে। হে আমার আঁখি তারা তুমি উন্মিলিত সর্বক্ষণ জাগরণে। এই আঁখি তারা কে? এই আঁখি তারা হলো সেই বর্ণমালা, দুঃখিনী বর্ণমালা। তুমি উন্মিলিত মানে তুমি সবসময় চেয়ে আছো সর্বক্ষণ জাগরণে, অর্থাৎ তুমি সর্বক্ষণই জেগে আছো আমার মধ্যে। এবং আমাদের এই প্রতিটা মাতৃভাষাভাষী মানুষদের মধ্যে তোমাকে উপড়ে নিলে বলো কি থাকে আমার। 1952 দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরবে মহীয়সী। বলছে তোমাকে উপড়ে নিলে, বলছে তোমাকে যদি উপড়ে নেয়, এই উপড়ে নেওয়ার কথা কেন এসেছে, যে সেই পাকিস্তানি শক্তি শাসক যারা কিনা চেয়েছিল যে একেবারে অভিন্ন একটি লেখন পদ্ধতি আবিষ্কার করতে চেয়েছিল, যারা চেয়েছিল এই বাংলা ভাষাকে তারা দূরে সরিয়ে দিয়ে তারা কি রোমান হরফকে চালু করতে চেয়েছিল, যারা উর্দুকে চালু করতে চেয়েছিল। বলো তবে কি থাকে আমার, আমি কি নিয়ে বেঁচে থাকবো। অর্থাৎ আমার সমস্ত সত্তায়, আমার চিন্তায় চেতনায় জাগরণে স্বপ্নে কল্পনায় সব কিছুর মধ্যে তুমি যখন জড়িয়ে আছো, আমার শৈশব থেকে সেই ছোট্টবেলা সেই পাঠশালার বুলির মধ্য থেকে আবার তুমি গ্রামে গঞ্জে, আবার তুমি সেই আমার খেলার সাথে যখন আমি মাছ ধরার চিকন ফাতনা ফেতে বসে আছি, আবার যখন কি না অনাবৃষ্টিতে বর্ষার মধ্যে আবার বারবনিতার নপুর নিক্কণে আবার কি সৃষ্টির ফাল্গুনে তুমি যখন জেগে আছো, তখন সব কিছু সত্তার মধ্যে যখন তুমি জড়িয়ে গেছো, তাহলে তুমি সেই সত্তা থেকে বেরোবে কি করে বলো। কি থাকে আমার, কি থাকে আমার, অর্থাৎ তুমি ছাড়া কোনো কিছুই যেন নেই আমার। 1952 দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরবে মহীয়সী। অর্থাৎ 1952 সেই আব্বাস সিদ্দিকী হাকিম যারা প্রাণ দিয়েছিল, সেই রক্তিম পুষ্পাঞ্জলি দিয়েছিল, বুকে নিয়ে আছো সগৌরবে মহীয়সী। তুমি এই বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, তুমি তো সেইভাবে তোমার গৌরব প্রতিষ্ঠা করেছিলে। সে ফুলের একটি পাপড়িও ছিন্ন হলে আমার সত্তার দিকে কত নোংরা হাতের হিংস্রতা ধেয়ে আসে। অর্থাৎ তারা যে গৌরব সেই সময় প্রতিষ্ঠা করেছিল, তারা যে সংগ্রামটা করেছিল, আজকে যদি তোমার মধ্যে থেকে একটি ফুলের পাপড়িও ছিন্ন হয়, তাহলে কি আমার সত্তার দিকে, আমার নিজের দিকে কি একটা নোংরা হাতের হিংস্রতা ধেয়ে আসে। অর্থাৎ আমরা তাহলে কি পারছি না, আমাদের কি এখন আর কোনো সেই শক্তি নেই যাতে তোমরা আমাদের এই পাপড়িগুলোকে, আমাদের এই ফুলের মতো সুন্দর বর্ণমালার পাপড়িগুলোকে তোমরা ছিন্ন ভিন্ন করে দিতে পারো। এখন তোমাকে নিয়ে নোংরা খ্যাংরার নোংরামি, এখন তোমাকে ঘিরে খিস্তি খেউড়ের পৌষ মাস, অর্থাৎ যাকে নিয়ে একদিন সগৌরবে একটা ভাষা আন্দোলন হয়ে গেছে, যাকে ঘিরে বাংলা ভাষা একটা রাষ্ট্রীয় মর্যাদা পেয়ে গেছে, একটা আন্তর্জাতিক মর্যাদা পেয়ে গেছে, সেই তাকে নিয়েই কি চলছে না খ্যাংরার নোংরামি, আবার কি চলছে না খিস্তি খেউড়ের। অর্থাৎ গ্রামে গঞ্জে কোথাও না কোথাও সেই পাড়ার মোড়ে যাকে কিনা ঘিরে চলছে সেই খিস্তি একটা খেউড়ের পৌষ মাস। তোমার মুখের দিকে আজ আর চায় না তাকানো, যেন মনে হচ্ছে সেই বর্ণমালা কবির কাছে মায়ের মতো মাতৃভাষা। সেই তাই কবি অনেক স্নেহের মধ্য দিয়ে কবি দুঃখ প্রকাশ করেছেন যে আজ কি এমন পরিস্থিতি হলো যে আজ যেন তোমার মুখের দিকে তাকানো যায় না বর্ণমালা।
আমার দুঃখিনী বর্ণমালা। কবি শেষ পংক্তিতে এসে বলছেন, বর্ণমালাকে সম্বোধন করে বলছেন যে আমার দুঃখিনী বর্ণমালা। অর্থাৎ আজ এই রকম পরিস্থিতি জন্য তোমাকে আমি বাবা বলতে বাধ্য হচ্ছি দুঃখিনী বর্ণমালা। যে যে বর্ণমালা একদিন কি না অনেক গরিমায় নিয়েছিল, অনেক গৌরব ছিল তার, যে বর্ণমালাকে আমরা অবলম্বন করে আমাদের জীবনের চলার পথের পাথেয় করে আমরা গড়ে তুলেছিলাম আমাদের স্বপ্নের কানন। আমরা বেড়ে উঠেছিলাম যে বর্ণমালাকে অবলম্বন করে আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের এই জীবনের পথা চলার পথ সব কিছুই কিন্তু গড়ে উঠেছে আমাদের এই বর্ণমালাকে কেন্দ্র করে। আমরা যদি আমাদের নিজেদের মাতৃভাষা যদি আমরা প্রকাশ করতে না পারি, তাহলে কি আমরা নিজেদের ভাব প্রকাশ করতে পারবো না, এবং আমরা তাহলে বেঁচে থাকবো কি করে? তাহলে কি না আমাদের দরকার সেই সেই বর্ণমালাকে দরকার। তাই কবি একটি কবিতায় বলেছিলেন যে বাংলা ভাষা উচ্চারিত হলে কবিতাটি, এবং কবি শামসুর রহমানের কবিতাতে উঠে আসে এই কথা, যেখানে কবি অবদমিত ইচ্ছার কথা বলেছেন, আবার তার কবিতা পড়তে গিয়ে কিন্তু জীবনানন্দের ধূসর জগতের কথা মনে আসে না। তার কবিতায় হাহাকার নেই, ভয়ঙ্কর কোনো নেতিবাচক জীবনের কথা নেই। তিনি দুঃখের কথা বলেন, কিন্তু দুঃখ নিয়ে কোনো তত্ত্ব দাঁড় করান না। কবি শামসুর রহমান কোনো অমঙ্গলের ছবি কিন্তু দেখাননি, দেখানোর প্রয়াসও করেননি। তার কবিতা আত্মনিবেদনে নম্র। সেখানে কামনা থাকে, বাসনা থাকে, আকাঙ্ক্ষা থাকে, তৃষ্ণা থাকে, কিন্তু নগ্নতা থাকে না। ভালোবাসা, ভালো লাগা, কমনীয় অনুভূতি তার কবিতায় সবসময় পেলব মধুর, মন্দাক্রান্তীয় অনুভূতিতে আবেগদীপ্ত থাকে।